সমাস পাঠের দ্বিতীয় পর্বে আমরা কর্মধারায় সমাস বিষয়ক আলোচনা পাঠ করেছি। আজকে আমরা তৎপুরুষ সমাস এর খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব এবং পাঠ করব। তোমরা নিশ্চয় অবগত আছো যে আমি বিভিন্ন বিষয়ে ভিডিও, অডিও এবং আমার গ্রুপ পরিচালনা করছি। সেক্ষেত্রে তোমাদের জেনে রাখি, যারা আমার পাঠ থেকে সম্পূর্ণভাবে বুঝতে পারবে না তারা ইচ্ছা করলে আমার ভিডিও ক্লাস দেখতে পারো। তাহলে শুরু করি আমরা আজকে তৎপুরুষ সমাস। পূর্ব পদে বিভক্তির লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাসে পর পদের অর্থই প্রাধান্য থাকে তার নাম হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে বলা হচ্ছে যে পূর্ব পদে বিভক্তি থাকবে এবং সেই বিভক্তির লোপ পাবে এবং পর পদের অর্থই প্রাধান্য থাকবে। তাহলে তৎপুরুষ সমাসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা পর পদ প্রধান সমাস। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি, এই সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ পায়। তৎপুরুষ সমাসে পূর্ব পদের দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে, আর পূর্ব পদের বিভক্তি অনুসারে এর নামকরণ হয়। যেমন বিপদকে আপন্ন, বিপদাপন্ন। এখানে দ্বিতীয়া বিভক্তি কে লোপ পেয়েছে বলে এর নাম দ্বিতীয়া তৎপুরুষ। তৎপুরুষ সমাস 9 প্রকার। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নয় তৎপুরুষ, উপদ তৎপুরুষ এবং অলুক তৎপুরুষ সমাস। পূর্বপদে দ্বিতীয়া বিভক্তির লোপ পেয়ে যে সমাস হবে তার নাম দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এখন দ্বিতীয় বিভক্তির চিহ্ন কি? দ্বিতীয়া বিভক্তির চিহ্ন হচ্ছে শব্দে কে, রে এই দুটি থাকবে। যেমন দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। এই বাক্যের ব্যাস বাক্য প্রধান শব্দ দুঃখ, অর্থাৎ পূর্ব পদে বিভক্তি দুঃখের সাথে কে যুক্ত হয়েছে। এই কে হচ্ছে দ্বিতীয় বিভক্তির চিহ্ন, তাই এর নাম হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ। ব্যাপ্তি অর্থেও দ্বিতীয়া তৎপুরুষ হয়, যেমন চিরকাল ব্যাপিয়া সুখী। তাহলে এখানে ব্যাপিয়ে থাকার কারণে আমরা বলতে পারছি এটা একটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দ্বিতীয়া তৎপুরুষের বেশ কিছু উদাহরণ আমরা যদি জানি তাহলে হচ্ছে গা ঢাকা, রথ দেখা, বীজ বোনা, ভাত রাধা, ছেলে ভোলানো ছড়া, নোবেল পড়া। পরীক্ষায় আসতে পারে ভাত রাধা কোন সমাসের উদাহরণ? তাহলে আমরা বলবো ভাত রাধা দ্বিতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ। তৃতীয়া তৎপুরুষ সমাস। পূর্বপদে তৃতীয়া বিভক্তির লোপ পেয়ে যে সমাস হবে তার নাম তৃতীয়া তৎপুরুষ সমাস। এখন তৃতীয়া বিভক্তির চিহ্ন কি? দ্বারা, দিয়ে, কর্তৃক। তাহলে ব্যাস বাক্যে পূর্বপদে দ্বারা থাকবে অথবা দিয়ে থাকবে অথবা কর্তৃক থাকবে। যেমন মন দিয়ে গড়া, এই বাক্যের পূর্বপদে কি আছে? দিয়ে আছে। শ্রম দ্বারা লব্ধ, শ্রম লব্ধ। মধু দিয়ে মাখা, মধু মাখা। তোমরা এও হয়তো অবগত আছো দ্বারা, দিয়ে, কর্তৃক এগুলো একটি অব্যয় এবং এগুলো অনুসর্গ। অনুসর্গ শব্দের সাথে বসে, শব্দের পাশাপাশি বসে, কিন্তু শব্দের সাথে লেপ্টে যায় না, অর্থাৎ শব্দের সাথে মিশে যায় না, একটু স্পেস দিতে হয়। তৃতীয়া তৎপুরুষের ক্ষেত্রে দ্বারা, দিয়া, কর্তৃক, তেমনি পূর্ব পদের পরেই এই পদটার অবস্থান ঘটে। যেমন শ্রম দ্বারা লব্ধ, এখানে দ্বারাটা শ্রমের সাথে লেগে না, শ্রমের একটু স্পেস থাকবে, তারপরে দ্বারা এইভাবে থাকবে। শ্রম দ্বারা লব্ধ, শ্রম লব্ধ। মধু দিয়ে মাখা, মধু মাখা।
এছাড়াও আরও 3টি শব্দ আছে যেগুলো তৃতীয়া বিভক্তি প্রকাশ করে, যেমন হীন, উন, শূন্য। এগুলো যদি সমস্ত পদের উত্তর পর্বে থাকে তাহলেও আমরা ধরে নিতে পারি এটা তৃতীয়া তৎপুরুষ সমাস। তাহলে তৃতীয় তৎপুরুষ সমাসের আরেকটি চিহ্ন হচ্ছে কি, এটা আমরা সমস্ত পদে যদি দেখি যে সমস্ত পদের পূর্ব পদে না হয়ে শেষ পদে অর্থাৎ উত্তর পদে যদি হীন, শূন্য, উন থাকে তাহলেও আমরা বলবো এটা একটা তৃতীয়া তৎপুরুষ সমাস। যেমন জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য। 5 দ্বারা কম, 5 কম। এই বাক্যে কমের অবস্থান উত্তর পদে, শূন্যের অবস্থান উত্তর পদে। এছাড়া উপকরণবাচক শব্দ পূর্ব পদে বসলেও তৎপুরুষ সমাস ধরে নেওয়া হয়। যেমন স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণমণ্ডিত। হীরক দ্বারা খচিত, হীরক খচিত। চন্দন দ্বারা চর্চিত, চন্দন চর্চিত। রত্ন দ্বারা শোভিত, রত্ন শোভিত। চতুর্থী তৎপুরুষ সমাস। পূর্ব পদে চতুর্থী বিভক্তি কে, জন্য, নিমিত্তে লোপ পেয়ে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। আমরা জানি চতুর্থী তৎপুরুষ সমাস এবং দ্বিতীয়া তৎপুরুষ সমাসের বিভক্তিগত কিন্তু তফাৎ নেই। তোমরা যদি যারা বিভক্তি সম্পর্কে একটু ধারণা আছে তারা এটা নিশ্চয়ই জানো যে দ্বিতীয়া বিভক্তি এবং চতুর্থ বিভক্তির মধ্যে শুধুই তফাৎ হচ্ছে এরা একই চিহ্ন, একইভাবে বসে। তাহলে তফাৎটা হচ্ছে যে এরা দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে কর্মকে প্রাধান্য দেবে, কর্মবাচক শব্দগুলো বসবে। আর চতুর্থ বিভক্তি হচ্ছে দান, ভক্তি, শ্রদ্ধা, তারপরে নিমিত্ত, জন্য, এই অর্থ প্রকাশ করবে। যেমন আমরা একটা শব্দ যদি বলি ছাত্রাবাস, তাহলে এটা কি ছাত্রের জন্য নিবাস, ছাত্রাবাস। মুসাফির খানা, মুসাফিরের জন্য নির্মিত খানা, জন্য। তাহলে এখানে জন্য অর্থ প্রকাশ করছে। তারপরে ভক্তি থাকলেও চতুর্থী তৎপুরুষ, গুরুকে ভক্তি, গুরু ভক্তি। এবং এছাড়াও আরও বেশ গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ চতুর্থী তৎপুরুষ সমাসে আসছে, যেমন ডাক মাসুল, চোষ কাগজ, শিশু মঙ্গল, মুসাফিরখানা। পঞ্চমী তৎপুরুষ সমাস। পূর্ব পদে পঞ্চমী বিভক্তি হতে থেকে ইত্যাদি লোপে যে তৎপুরুষ সমাস হয় তার নাম হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন খাঁচা থেকে ছড়া, খাঁচা ছাড়া। বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত। মনে রাখবে অপাদান কারক যে শব্দগুলো নির্দেশ করে তদ্রূপ শব্দ দিয়েই আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। এই জন্যই এই সমাধানকে বলা হয় অপাদানবাচক তৎপুরুষ। এখন কি কি শব্দ আমরা অপাদান ক্ষেত্রে ব্যবহার করি, যেমন সাধারণত চ্যুত, আগত, ভীত, গৃহীত, রক্ষিত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট। এই শব্দগুলো যদি পর পদের সাথে যুক্ত থাকে তাহলে আমরা ধরে নেব এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন স্কুল থেকে পালানো, স্কুল পালানো। জেল থেকে মুক্ত, জেল মুক্ত। বাটা থেকে খসা, বাটা খসা। সাপ থেকে মুক্ত, সাপ মুক্ত। অর্থাৎ আমরা দেখছি পরপদে মুক্ত আছে, পালানো আছে, তারপরে থেকে শব্দ আছে। এই যে অর্থগুলো প্রকাশ করছে, এই অর্থগুলো প্রকাশ করার কারণেই আমরা বলছি পঞ্চমী তৎপুরুষ সমাস অপাদান কারক বাচক সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্ব পদে ষষ্ঠী বিভক্তি অর্থাৎ ষষ্ঠ বিভক্তির লোপে যে সমাস হবে তার নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন ষষ্ঠ বিভক্তি কেমন, ষষ্ঠ বিভক্তির উদাহরণ হচ্ছে র এবং এর। এই দুটো ইংলিশ বাক্যে অফ এর সমতুল্য, অফ প্রিপোজিশনের মতো। যেমন চায়ের বাগান, গার্ডেন অফ দ্য টি। এই যে অফ, তাহলে অফটা হচ্ছে বাংলার র এবং এর কাজ করে।
রাজার পুত্র, রাজপুত্র, খেয়ার ঘাট, খেয়াঘাট। এরকমভাবে আমরা প্রায় বাংলা ভাষায় 40% শব্দগুলোই এই ষষ্ঠী তৎপুরুষের ভিতর আনতে পারি। ছাত্র সমাজ, দেশ সেবা, দিল্লীশ্বর, বাদর নাচ, পাটক্ষেত, ছবি ঘর, ঘোড়দৌড়, শ্বশুর বাড়ি, বিড়াল ছানা। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয়। যেমন ষষ্ঠী তৎপুরুষ সমাসে রাজা স্থলে রাজ, পিতা মাতা, ভ্রাতার স্থলে পিতৃ মাতৃ ভাতৃ হয়। যেমন গজনীর রাজা হবে গজনী রাজ, রাজার পুত্র রাজপুত্র, পিতার ধন পিতৃধন, মাতার সেবা মাতৃসেবা, ভ্রাতার স্নেহ ভাতৃস্নেহ, পুত্রের বধূ পুত্রবধূ। এছাড়াও ষষ্ঠী তৎপুরুষের আরও কিছু চিহ্ন আছে, যেমন পরপদে সহ, নিভ, প্রায়, সহ, প্রতিম এই শব্দগুলো থাকলেও ষষ্ঠী তৎপুরুষ হয়। যেমন পত্নী সহ, কন্যার সহ, সহোদরের প্রতিম। বংশবোধক শব্দ পরে থাকলেও তা পূর্বে বসে। যেমন অন্যের পূর্বভাগ পূর্বাহ্ন। তাহলে কি বলছে, অংশবোধক শব্দ যদি পরে থাকে তাহলে সেটা পূর্বে বসবে। যেমন হচ্ছে অন্যের পূর্বভাগ হচ্ছে পূর্বাহ্ন। তাহলে পরীক্ষায় যদি আসে পূর্বাহ্ন কোন সমাস, তাহলে আমরা বলবো এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এছাড়াও কিছু সমষ্টিবাচক শব্দ আছে যেগুলো ষষ্ঠী তৎপুরুষ সমাস নির্দেশ করে। যেমন রাজি, গ্রাম, বিন্দু, গণ, যুত। রাজি, গ্রাম, বিন্দু, যুত এবং গণ এইগুলো থাকলে পরেই ষষ্ঠী তৎপুরুষ হয়। যেমন ছাত্র বিন্দু, অর্থাৎ আমরা সমস্তবাদ দেখেও এগুলোকে নির্ণয় করতে পারবো, এগুলো তৎপুরুষ সমাস। হস্তির যুত, হস্তি যুত, গুণের গ্রাম, গুণগ্রাম। অর্ধ শব্দ পর পদে হলে সমস্ত পদে তা পূর্বে হয়। যেমন পথের অর্ধ, অর্ধপদ, দিনের অর্ধ, অর্ধদিন। শিশু, দুগ্ধ ইত্যাদি শব্দ পরে থাকলে স্ত্রীবাচক পূর্বপদ পুরুষবাচক হয়। যেমন মৃগীর শিশু, মৃগ শিশু, ছাগের দুগ্ধ, ছাগ দুগ্ধ। ব্যাসবাক্যে রাজা শব্দ পরে থাকলে সমস্ত পথে তা আগে বসে। যেমন পথের রাজা, রাজপথ, হাঁসের রাজা, রাজহাঁস। অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঘোড়ার ডিম, মাটির মানুষ, হাতের পাঁচ, মামার বাড়ি, সাপের পা, মনের মানুষ, কলের গান এইগুলো হচ্ছে অলুক ষষ্ঠী তৎপুরুষ। অলুক ষষ্ঠী তৎপুরুষ মধ্যে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ আছে ভ্রাতৃষ্পুত্র। ভ্রাতার পুত্র সমান সমান হচ্ছে ভ্রাতৃষ্পুত্র। এটা কিভাবে হলো, এর সঠিক কারণ ব্যাকরণবিদ এখনো নির্ণয় করতে পারেননি, বিধায় একে নিপাতনে সিদ্ধ ষষ্ঠী তৎপুরুষ সমাস বলা হচ্ছে। সপ্তমী তৎপুরুষ সমাস। পূর্বপদে সপ্তমী বিভক্তি এ অতে লোপ হয়ে যে সমাস হয় তার নাম সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন গাছে পাকা, গাছ পাকা, দিবায় নিদ্রা, দিবা নিদ্রা। তাহলে সপ্তমী বিভক্তির চিহ্নকে পূর্বপদের সাথে সংযুক্তভাবে এ অতে বসবে। যেমন গাছ, এ, গাছ যোগ এ, গাছে। দিবা নিদ্রা, দিবা যোগ এ, দিবায় নিদ্রা। এরকমভাবে আরও আমরা যদি বলি বাকপটু, গোলাভরা, তালকানা, অকাল মৃত্যু, বিশ্ববিখ্যাত, ভোজনপুটো, দানবীর, বাক্সবন্দি, বস্তাপচা, রাতকানা, মনমরা ইত্যাদি হচ্ছে কি তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাসে কোনো কোনো সময় ব্যাসবাক্যের পরপদ সমস্ত পদের পূর্বে বসে। যেমন হচ্ছে পূর্বে ভূত, ভূতপূর্ব, পূর্বে শ্রুত, অশ্রুত পূর্ব, পূর্বে অদৃষ্ট, অদৃষ্ট পূর্ব। তাহলে সমস্ত পদ পূর্বটা সমস্ত পদে এসে কি হলো, ব্যাসবাক্যের পূর্বটা সমস্ত পদে এসে
পর পদে বসলো। ন ইয় তৎপুরুষ সমাস। বাংলা ভাষায় না বাচক অব্যয় আছে 4টা। না, নেই, নাই, নয়। না, নেই, নাই, নয়। পূর্বে বসে যে নঞ্চ তৎপুরুষ হয় তার নাম হচ্ছে নয় তৎপুরুষ সমাস। যেমন ন আচার, ন এভাবে বসবে। ন কাতর, অকাতর। ন দীর্ঘ, নাতি দীর্ঘ। ন খর্ব, নাতি খর্ব। এরকমভাবে অভাব, বেতাল। খাঁটি বাংলায় অ, আ, না কিংবা অনা হয়। যেমন ন কাল, আকাল। ন মঞ্জুর, না মঞ্জুর। নাবাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে নমীয় তৎপুরুষ হতে পারে। যেমন ন অভাব, ন বিশ্বাস, অবিশ্বাস। পরীক্ষায় আসছে, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে যে এখানে নটা কি অর্থ প্রকাশ করছে। যেমন ন অবিশ্বাস, ন বিশ্বাস মানে হচ্ছে অবিশ্বাস। এই বাক্যে নটা কি অর্থ প্রকাশ করছে, তাহলে এখানে ন হচ্ছে কি অর্থ, অভাব অর্থ প্রকাশ করছে। আবার ন লৌকিক, অলৌকিক, এখানে নটা কি অর্থ প্রকাশ করছে, ভিন্নতা অর্থ প্রকাশ করছে। আবার পরীক্ষায় আসতে পারে ন সুর, অসুর, এখানে ন কি অর্থে প্রকাশ করেছে, এখানে ন অর্থ প্রকাশ করছে বিরোধ। ন কাল, অকাল, এখানে ন কি অর্থ প্রকাশ করছে, অপ্রশস্ত। ন ঘাট, অঘাট, এখানে ন কি অর্থ প্রকাশ করছে, মন্দ অর্থ প্রকাশ করছে। এরূপভাবে অমানুষ, অসঙ্গত, অভদ্র, অনন্য, অগম্য ইত্যাদি হচ্ছে নয় তৎপুরুষ সমাসের উদাহরণ। তৎপুরুষ সমাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাস আমরা বলতে পারি উপপদ তৎপুরুষ সমাস। উপপদটা কি? অনেক সময় কিদন্ত পদ অর্থাৎ কীট প্রত্যয় সাধিত পদ তার অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। তখন এই কিদন্ত পদ সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত একটি পদ বা অতিরিক্ত শব্দ বা প্রকৃতির আশ্রয় গ্রহণ করে। এই যে অতিরিক্ত শব্দ, পদ, প্রকৃতি বা প্রত্যয়ের সাহায্যে যে পদ কিদন্ত পদের অর্থ সম্পূর্ণ করে সেই পদকেই বলা হচ্ছে উপপদ। এই উপপদের সাথে কিদন্ত পদের যে সমাস হয় তার নামই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যেমন জল দেয়, এখানে এই দেয় শব্দটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। আর সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য আমাদেরকে দেয় শব্দটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য যে শব্দের আশ্রয় গ্রহণ করেছে, জল দেয় যে, তাহলে এই দেয় শব্দের সাথে অতিরিক্ত শব্দ আসলো যে, এই যে একটি উপপদ। এই যে উপপদ নিয়ে সমাস হওয়ার কারণে এই সমাসটার নাম হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তোমরা হয়তো বলতে পারো স্যার কর্মধারায় সমাসেও তো যে পদটা আছে, তাহলে উপপদ তৎপুরুষ সমাসেও যে আছে, তাহলে আমরা বুঝবো কিভাবে কোনটি উপপদ আর কোনটি কর্মধারায়? তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে কর্মধারায় সমাসের যে পদটা মাঝামাঝি বসবে এবং এই যেটা ক্রিয়ার সাথে সম্পৃক্ত না, কিন্তু এই উপপদ তৎপুরুষ সমাসে যেটা বসবে সেটা ক্রিয়ার সাথে সম্পৃক্ত এবং ক্রিয়ার অর্থই প্রকাশ করবে। তবে হচ্ছে কি জলে চরে যা, জলচর। পঙ্কে জন্মে যা, পঙ্কজ। এরূপ গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলে ধরা, ধামা ধরা, পকেটমার, পাতা চাটা, হাড় ভাঙা, মাছি মারা, সার পোকা, ঘর পোড়া, বর্ণচোরা, গলা কাটা, পা চাটা, পাড়া বেড়ানি, সাপোষা ইত্যাদি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। অলুক তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তির লোপ হয় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। গায়ে পড়া, ঘিয়ে ভাজা, কলে ছাটা, কলের গান, গাড়ি ইত্যাদি অলুক তৎপুরুষ সমাস। তাহলে উদাহরণটা কী হচ্ছে যে আমরা জানতাম যে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বিভক্তির লোপ পাচ্ছে, কিন্তু অলুক তৎপুরুষের ক্ষেত্রে কোনো বিভক্তির লোপ পাচ্ছে না বা লোপ
পাবে না। এজন্য এর নাম হচ্ছে অলোপ তৎপুরুষ সমাস। তাহলে এই হচ্ছে আমাদের তৎপুরুষ সমাসের মোটামুটি আলোচনা।